চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিডি সি ফুড লিমিটেডে আজ দুপুরে আগুন লাগে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনটি কারখানার 3 নম্বর কোল্ড স্টোরেজ থেকে শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে প্রায় 500 টন চিংড়ি মজুদ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রথমে কারখানার কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার কর্মকর্তারা। আমাদের 1000 টনের উপরের স্টোরিটা এখনো ক্ষয়ক্ষতি বুঝতে পারতেছি। নড়াইলে ট্রাকের ডিজেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাত 2টার দিকে যশোর নড়াইল মহাসড়কের তুলারামপুর এলাকায় ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন পাম্প ম্যানেজার নাহিদ সর্দার এবং গুরুতর আহত হন তার এক সঙ্গী। পুলিশ জানায়, তুলারামপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে ডিজেল নিতে এসে তেল না পেয়ে ট্রাক চালক সুজাত মোল্লার সঙ্গে ম্যানেজার নাহিদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চালক হুমকি দিয়ে পাম্পের পাশে অবস্থান নেয়। রাত 2টার দিকে নাহিদ তার বন্ধু জিহাদুলকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকটি তাদের পিছু নিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাহিদের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত ট্রাক চালক পালিয়ে গেছে। থাকার কারণে আমাদের ম্যানেজারের সাথে তার ঝামেলা হয়, খুব খারাপ ব্যবহার করে। তারপর হলো সে বলে, আবার ম্যানেজারকে বলে যে তুই তেল না দিলে তোকে বাসায় যাওয়ার সময় ট্রাক দিয়ে চাপা দেবো। রাত 12টা 12:30টার তোমার বসে না বাইরে বসে রয়েছে। রাত 1টা 1:30টার দিক যাইয়ে ধরি যায় তারে মাইরে ডইলিয়ে একদম ফিনিশ করে দিয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে সেলো ইঞ্জিন চালিত বাহনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। উপজেলার ডাটা ভাঙা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে গ্রামের মান্নান শেখের 5 বছরের কন্যা মারিয়া বাড়ির সামনে খেলা করছিল। এক পর্যায়ে রাস্তা পার হতে গেলে একটি দ্রুত গতির আলম সাধু তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মারিয়া। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা বালু ট্রাকের পিছনে হেরিটেজ বাসের ধাক্কায় 2 জন নিহত ও 6 জন আহত হয়েছে। ভোর 5:30টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে বিরামপুর উপজেলার চণ্ডীপুর নামক স্থানে রাস্তার ধারে একটি বালুবাহিত ট্রাক দাঁড়িয়েছিল। পঞ্চগড় থেকে ছেড়ে ঢাকাগামী হেরিটেজ বাসটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে 2 জন নিহত হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল হতে লাশ দুটি উদ্ধার করে এবং আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরণে তিনি গুরুতর দগ্ধ হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাওনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। চিকিৎসকদের বরাতে জানা যায়, তার শরীরের প্রায় 55% দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া পাটুরিয়া রুট এখন যেন মৃত্যুফাঁদ। একের পর এক দুর্ঘটনার পরও কেন থামছে না অব্যবস্থাপনা? এরই মাঝে বাস ডুবে মৃত্যুর ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই শুরু হয়েছে তড়িঘড়ি সংস্কার কাজ, যা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। রাজবাড়ী থেকে মোমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের যাতায়াতের প্রধান ভরসা দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। প্রতিদিন হাজার হাজার যানবাহন পারাপার হলেও বছরের পর বছর ধরে বেহাল সংযোগ সড়ক আর ঝুঁকিপূর্ণ প্লটুন যেন এখানকার নিত্যদিনের বাস্তবতা। গত 25 মার্চ ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারান 26 জন। স্থানীয়দের দাবি, খাড়া ঢাল, ভাঙা সড়ক আর নিচু রেলিং এই মৃত্যু ফাঁদের মূল কারণ। পল্টনের যে একটা রেলিং দিছে, এই রেলিং এ একটা রিক্সাও তো আটকায় না, আর এত বড় একটা বাস কিভাবে আটকাবে? যেখানে আসলে রাস্তা করার জন্য ইট বালু যে পরিমাণ বরাদ্দ, সে পরিমাণ পর্যাপ্ত এখানে আসে না। দেখেন না ঘাটটার কতটা ঢাল, একটা মানে গাড়ি নামা বা উঠতে অনেক সমস্যা। দুর্ঘটনার পরপরই গঠন করা হয় 2টি তদন্ত কমিটি, কিন্তু প্রশ্ন উঠেছে তদন্ত শেষ হওয়ার আগেই কেন তড়িঘড়ি করে শুরু হলো সংস্কার কাজ। ঈদের আগে তো এই কাজগুলো তো আপনারা করেন না, সংস্কার করেন না। আমাদের সবসময় তো কাজ চলে, তো ঈদের পরে এখন তো কাজ বন্ধ, বন্ধ, তারপর দুর্ঘটনা ঘটছে, এর মধ্যে আপনারা আজকে কাজ করতেছেন।
না না, আমাদের ঈদের আগে পরে এবং কি আমাদের যে লেবার আছে এবং কি এরা এই কাজটা সবসময় করে থাকে। তবে এই বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটিউ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই যে হঠাৎ করে আজকে কেন সংযোগ সড়ক আপনারা মেরামতে মনোযোগ দিলেন? আপনাদেরকে বলতেছে যে এই সংযোগ সড়কের ব্যাপারটা আমার না, আমাকে প্রশ্ন করলে উত্তর করেন প্লিজ। ভাই ভাই আপনি বলতে হবে, ভাই কথা বলেন, ভাই আপনি কথা বলেন। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেখেছেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিও সেদিন ছিল, জাস্ট ওইটুকু মেরামত করার জন্য। আর ক্রাইম সিনের যে বিষয়টা বললেন, যেটা যারা তদন্ত থাকবে তারা এটাও বিবেচনায় রাখবে, কেন কাজ করা হলো বা যেই সময় ঘটনাটা ঘটেছিল তখন কি অবস্থা ছিল, আর যারা প্রত্যক্ষদর্শী সবার নেওয়া হবে বক্তব্য। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট একটি পারাপারের পথ নয়, এটি লাখো মানুষের জীবন জীবিকার সেতুবন্ধন। তবে প্রশ্ন থেকেই যায়, তদন্তে কি বের হবে প্রকৃতি সত্য, নাকি আবারও দায় এড়ানোর চক্রে চাপা পড়বে 26টি প্রাণের আর্তনাদ। তামান্না সাদিকা, মাই টিভি। রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। রবিবার সকাল 9টা থেকে অভিযান শুরু হয়। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানিয়েছেন, নতুন করে নিখোঁজের তথ্য না মিললেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নীলফামারীতে শ্রমিক হয়রানির প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে সকল কার্যক্রম বন্ধ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সকাল 8টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো এবং সংগঠনের কার্যালয়ের সামনে শ্রমিকরা অবস্থান করলে ডিপো থেকে উত্তর 8 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ সংশ্লিষ্টরা। যে আজকের মধ্যেই যদি আমার এই 3 জন শ্রমিককে নিঃশর্ত মুক্তি প্রদান করা না হয় এবং যে ডেপুটি কালেক্টর সাহেব গ্রেপ্তার করেছেন আমার শ্রমিককে অন্যায়ভাবে গতকালকে, তাকে 48 ঘন্টার মধ্যে নীলফামারী জেলা থেকে অপসারণ করতে হবে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। তো রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি ঘিরে আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। যে উত্তরের জেলা নীলফামারীতে 3 শ্রমিক, বিশেষ করে যারা তেলবাহী যারা ট্রাং লরিতে কাজ করে থাকেন, সেই 3 শ্রমিকের অর্থাৎ 13 লিটার তেল চুরির দায়ে তাদেরকে কিন্তু আসলে 6 মাসের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে, অর্থাৎ দিনাজপুরের যে পার্বতীপুর, যেখানে রেলহেড ওয়েলকম যে ডিপো রয়েছে, সেখানে কিন্তু যে বিশেষ করে যে রংপুর বিভাগীয় যে ট্রাং লরি যে শ্রমিক ইউনিয়ন রয়েছে, তারা কিন্তু এর প্রতিবাদে কিন্তু তারা আসলে অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট, সেটি কিন্তু আমরা সকাল 8টায় কিন্তু আমরা দেখেছি যে সেখানে ডিপোর সামনে কিন্তু তারা অবস্থান করলে, সেখানে কিন্তু এই ডিপোর সামনে অবস্থান করার পরে কিন্তু আমরা যেটি তথ্য নিয়ে জেনেছি যে আসলে উত্তরের যে 8 জেলায় সেখানে সব ধরনের তেল সরবরাহ একেবারেই কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছিল। এই কারণে কিন্তু উত্তরের যে 8টি জেলায় সেখানে কিন্তু তেল সরবরাহ একেবারে বন্ধ থাকার কারণে কিন্তু আসলে উত্তরে এমনিতেই যে মধ্যপ্রাচ্যের যে সংঘাতের কারণে তেল সরবরাহ অনেকটাই কিন্তু আসলে বলা যায় যে সীমিত। সে কারণে কিন্তু আসলে এখন যেটি বলা যায় যে রংপুরের বেশ কিছু যে ফিলিং স্টেশনগুলোতে যেখানে তেল সরবরাহ রয়েছে, সেখান থেকে কিন্তু আসলে তেল সংগ্রহের জন্য আমরা দেখছি যে দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা মোটর চালক, বিশেষ করে বাইক চালকরা রয়েছে, তারা কিন্তু সেই দীর্ঘ লাইনে অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত যে রেশনিক পদ্ধতিতে 200 টাকার তেল, সেই সংগ্রহে কিন্তু আসলেই তারা কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের যে তেল কার্যক্রম অর্থাৎ তেল সংগ্রহের কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। তবে এই অনির্দিষ্টকালের যে কর্মসূচির যে রংপুর বিভাগীয় ট্যাংলরি যে শ্রমিক ইউনিয়ন রয়েছে, সেখানকার যে সংগঠনের সভাপতি আতাউর রহমান আতু, তিনি কিন্তু যেটি বলছেন যে তাদের এই শ্রমিকদের আসলেই বিনা অপরাধী, তারা যেটি বলছেন যে
ট্রাং লরিতে যে জারকিনে যে 13 লিটার তেল পাওয়া গিয়েছে, সে কারণে নীলফামারী জেলা ম্যাজিস্ট্রেট সেখানে কিন্তু তাদেরকে আসলেই 6 মাসের কারাদণ্ড দিয়েছে। সাথে সাথে এই তিনজনের কারো 40,000 টাকা, কারো 20,000 টাকা, এভাবে তিনজনের কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা কিন্তু তারা করেছেন এবং সেটির প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছেন যে আসলেই তারা যেটি বলছেন যে ট্রাং লরিতে কিন্তু অনেক সময় অনেক তেল কিন্তু শেষ সময় যারা এই ধরনের শ্রমিকের কাজ করে তারা কিন্তু ছোট ছোট বিশেষ করে যে 1/2 লিটার 1 লিটার করে তেল মজুত করে, সেগুলো কিন্তু জারকিনে রাখে। সেই তেলগুলো কিন্তু আসলে চুরির দায় চাপিয়ে তাদেরকে কিন্তু আসলে কারাদণ্ড এবং তাদেরকে কিন্তু কারাদণ্ড এবং বিশেষ করে জেল জরিমানা করা হয়েছে। এই কারণে কিন্তু এই প্রতিবাদে কিন্তু তারা আসলে এই ধর্মঘটটা ডেকেছে। তবে উত্তরে যেভাবে জ্বালানি সংকট ধীরে ধীরে বাড়ছে, সে কারণে মানুষজন কিন্তু আতঙ্কিত রয়েছে। সেই সাথে যে অবৈধ মজুতদারের বিরুদ্ধেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কঠোর নজরদারি রয়েছে। সরকার যে উদ্যোগ নিয়েছে, যে ভিজিলেন্স টিম গঠন করেছে, সেটি যদি আসলে কার্যক্রমটা অব্যাহত রাখা যায় এবং আমরা দেখছি যে ফিলিং স্টেশনটিতে রয়েছে, এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে কিন্তু তাদের যে জ্বালানি সেটি যেন সংগ্রহ করতে পারে, সেজন্য কিন্তু আসলে আমরা দেখছি যে পেট্রোল পাম্পগুলোতে সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে এবং তারা কিন্তু সেই শৃঙ্খলা বজায় রেখে এবং মোটর বাইক যারা চালক রয়েছে তারা কিন্তু সেটি যেন নির্বিচ্ছিন্নভাবে তারা তাদের যে জ্বালানি সংগ্রহ করতে পারে, সেজন্য কিন্তু তারাও তৎপর রয়েছে। তবে সব মিলে যদি বলা যায় যে উত্তরে কিন্তু যে এই জ্বালানি সংকট সেটি কিন্তু এখনও রয়েছে, তবে অবৈধ মজুতদার যারা রয়েছে তাদের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটি যেন সরকারের পক্ষ থেকে এটি একটি দৃষ্টান্ত যেন স্থাপন করা হয়, তাহলে এই সংকট খুব দ্রুতই কেটে যাবে। এই ছিল আমার কাছে ফৌজিয়া, রংপুর থেকে ফিলিং স্টেশন নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপোতে জ্বালানির বিপুল মজুদ, কিন্তু মাঠে ভোগান্তি চরমে। তাহলে প্রশ্ন, সংকট কোথায়? সরবরাহ ব্যবস্থা নাকি বন্টনের অসামঞ্জস্যে? একই সমস্যা দেখা দিয়েছে দেশের বিভিন্ন এলাকায়। দর্শক প্রতিনিধি জাকারিয়া মাহমুদের তথ্যচিত্রে রিপোর্টটি করেছেন আতিকুর রহমান তিতাস। উত্তরাঞ্চলের 16 জেলাসহ মোট 20 জেলায় জ্বালানি সরবরাহের কেন্দ্র এই বাঘাবাড়ি অয়েল ডিপো। ঈদের ছুটির পর 23 মার্চ থেকে আবারও শুরু হয়েছে সরবরাহ। সরকারি হিসেবে গতকালই সরবরাহ হয়েছে কয়েক লাখ লিটার জ্বালানি, আর ডিপোতে মজুদে রয়েছে প্রায় 1,67,00,000 লিটার তেল। তাহলে এই বিপুল মজুদের পরও কেন তেলের জন্য হাহাকার? পাম্প মালিকদের দাবি, ইরি ধান মৌসুমে চাহিদা বাড়লেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। ডিলারদের অভিযোগ আরও গুরুতর, তাদের ভাষ্য বন্টনে নেই সমন্বয়, কেউ বেশি পাচ্ছেন, কেউ একেবারেই বঞ্চিত। আজ 20 দিন যাবত আমি 2টি এজেন্সি পরিচালনা করি, 2টি এজেন্সিতে আমাকে 1 ফোঁটা তেল দেয়নি। কারণ আমার 4টে পেট্রোল পাম্প, 2টে পেট্রোল পাম্প, আমার সেক্রেটারি সাহেব বলে গেছে, সভাপতি বলে গেছে, আমরা তেলই পাইনি। আর তো তেল পাচ্ছে না, কিছু যেভাবে দেওয়ার কথা সেভাবে তো দিচ্ছে না। 10টা এজেন্ট থাকলে 2জনে দিচ্ছে, 8 জনই পাচ্ছে না। আমাকে 4 তারিখের পর মাত্র 1 গাড়ি তেল দিচ্ছে। বারবার আমি প্রতিবেদন দিচ্ছি, ইন্ডিয়ান দিচ্ছি, খালি আমাকে আশা দিচ্ছে দিব, আমি পাচ্ছি না। আগে আমার তেল পাইতাম হয়তো সপ্তাহে 2 গাড়ি 3 গাড়ি বিক্রি হতো, এখন চাহিদা বেশি হয়েছে, 5 গাড়ি লাগবে, কিন্তু আমার সপ্তাহে হাফ গাড়ি তেল দিয়ে এখন 10 পর্যন্ত তেল দেয়নি। একই চিত্র ট্যাঙ্ক লরি চালকদের অভিজ্ঞতার। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও ফিরতে হচ্ছে খালি ট্যাঙ্ক নিয়ে। তারা আমার সাথে যোগাযোগ করে আমরা এইগুলি তেলগুলি সাপ্লাই দিতাম, এখন আমাদের এই তেল দিচ্ছে না, এদের সব বেশি আছে। আমাদের এলাকার গাড়িগুলো, অনেক গাড়িগুলো বসে থাকে, ড্রাইভার হেল্পারদের সংসারই চলতেছে। ফিলিং পয়েন্টে একটু তেল দিচ্ছে, হয়তো তাদের টিপ হচ্ছে, আমাদের আসলে খুব কষ্ট করা হয়েছে। তবে এই অভিযোগের জবাব মেলেনি ডিপো কর্তৃপক্ষের কাছ থেকে। যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া নেই। অন্যদিকে উপজেলা প্রশাসনের দাবি, সংকট নয় বরং অতিরিক্ত মজুদি তৈরি করছে এই পরিস্থিতি। তাদের মতে ভোক্তারাই প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন। 2025 সালে মার্চ মাসে যে পরিমাণ লিফটিং ছিল সেই অনুযায়ী কিন্তু এবারে ফিলিং স্টেশনগুলোকে দেওয়া হচ্ছে। তো ওনারা যেটা বলছেন যে গতবারের যে লিফটিংটা ছিল তার চেয়ে কিন্তু এবারে লিফটিংটা ওভার হয়ে গেছে। একটা জিনিস একটু আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে কনজিউমার লেভেলে যারা কনজিউম করছেন ওনারা হচ্ছে একটু বেশি করে নিয়ে স্টক করে রাখছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে। সরকারি তথ্য বলছে মজুদে ঘাটতি নেই, মাঠের বাস্তবতা বলছে তীব্র সংকট। এই দ্বৈত চিত্রের পেছনে আসলে কারণ কি? বন্টন ব্যবস্থার দুর্বলতা নাকি অনিয়ন্ত্রিত মজুদ? আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
গোপালগঞ্জ শহরের একাধিক পেট্রোল পাম্পে পেট্রোল, ডিজেল, অকটেল সহ জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক ও কৃষকরা। শহরের কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে কোথাও মিলছে না সব ধরনের তেল। যা আছে তা দিয়ে বিপুল গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পাম্পগুলো। দীর্ঘ সময় লাইন থেকে 200 টাকার পেট্রোল পেয়ে হতাশা প্রকাশ করে বাইক চালকরা। গতকাল শহরের মেসার্স গঙ্গা মোটরস তেলের দোকানে তেল মজুদ রাখার দায়ে 9,000 ও এর আগে হাজেরা ফিলিং স্টেশনে কালো বাজারে তেল বিক্রির দায়ে 6,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অবশেষে 200 টাকা তেল পেয়েছি। থ্যাংক ইউ। সারা দেশে জ্বালানি তেলের সংকটের পরিস্থিতিতে মাদারীপুরের কালকিনিতে অনুমোদনের অতিরিক্ত পেট্রোলিয়াম পরিবহনের দায়ে জ্বালানি পরিবহনের ট্যাঙ্কারের মালিককে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কালকিনি পৌরসভার মাছ বাজার সংলগ্ন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন 2016 লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় সংশ্লিষ্ট ট্যাঙ্কারের মালিককে এই অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরিফিন। জ্বালানি তেলের অবৈধ পরিবহন ও মজুত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন। সংকট না থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ উঠেছে। ঘাটুরা ও সুহিলপুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় অনেক পাম্পে ডিজেল থাকলেও পেট্রোল ও অকটেন নেই, কোথাও আবার সীমিত আকারে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। অনেকে একাধিক পাম্পে ঘুরেও তেল পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। পাম্প কর্তৃপক্ষ জানায় সরবরাহ অনুযায়ী তেল বিক্রি করা হচ্ছে। সরবরাহ স্বাভাবিক না থাকায় চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে অনেক পাম্পে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে তেল মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দোকানিকে 5,000 টাকা জরিমানা এবং ফিলিং স্টেশনের ম্যানেজারকে 5 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানটি অনুষ্ঠিত হয় উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় ও পৌরসভার খলসি এলাকায়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট মোকাবেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সঙ্গে হেলাল শেখকে অবৈধভাবে তেল ক্রয় ও মজুত করার দায়ে 5,000 টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জ্বালানি তেল পাম্পে দীর্ঘ সারির কারণে পরিবহন চালক ও গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সিএনজি, বাস, ট্রাক ও প্রাইভেট কার চালকের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন পাম্পগুলোতে সকাল থেকে লাইন তৈরি হয়, যা কখনো প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। চালকদের অভিযোগ, প্রয়োজনীয় পরিমাণ তেল না থাকায় ধীর গতিতে তেল দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হয় না। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরবরাহ সংকটের কারণে তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সমন্বয়ের অভাব ও চাহিদা বৃদ্ধি মূল কারণ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় আবারও ফ্লাইট চলাচলের স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রামে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট 7টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের দোহাগামী একটি ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজার 2টি এবং সালাম এয়ারের মাস্কাটের 2টি ফ্লাইট বাতিল হয়। তবে একই দিনে মধ্যপ্রাচ্যগামী ও আগত 9টি ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের অনিশ্চয়তা এখনো কাটেনি। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নিহতদের মধ্যে সুনামগঞ্জেরই আছেন 10 জন, দিরাই উপজেলার 4 জন, জগন্নাথপুরের 5 জন এবং দোয়ারা বাজারের 1 জন রয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের দাবি, দালালদের প্রতারণার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তারা। দোষীদের শাস্তি ও মরদেহ দেশে ফেরানোর দাবি জানিয়েছেন পরিবারগুলো। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা নিছে, দলালের নিছে, দলালের মাধ্যমে যাওয়া হয়। তবে আমরাও এটা চাই যে এই রকমের খান্দা খাটি আর বাংলাদেশের কেউ না যাতে করে না। বা আমরা টাকা পয়সা আমরা হইল আমরা আসলাম আমরা আনলাম না ইনশাল্লাহ, এই ক্ষমতা আমরা আছে, কিন্তু আমরা লাস্টই আমরা চাই। আর যেভাবে দলালে হয়ে নিয়েছে, মানে দলালে চক্রান্ত করেছে। কি চক্রান্ত? আমাদের লাশের দরকার এবং টাকা, যেগুলো টাকা খরচ হয়েছে এগুলো পাওয়ার প্রয়োজন। যে দলাল আছে, দলালের মানে তারা ইয়ে করতে পারে,
আমি খুশি হইব এই অতজন মানুষ যে মারা গেছে। এরা তো বৈধ পথে যায়নি, এই কারণে এদের কোনো তথ্য আমাদের কাছে নাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে যদি কোনো তথ্য থাকে, যদি আমাদের সাথে শেয়ার করে, সেটা আমরা ফর্মালি হয়তো আপনাদের জানাতে পারবো। কাদের কাছে টাকা দিয়েছিল, তারা যোগাযোগ করছে, লেনদেন করছে, এবং তারা কি আশ্বাস দিছে, তাদের ঠিকানা কি, এই সব যদি জানা যায় তাহলে পরে আমরা এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, যদি আমরা যুদ্ধে না যাই কে দেশ স্বাধীন করবে? দুর্নীতির বিরুদ্ধে না দাঁড়ালে আগামী প্রজন্মকে কার উপর রেখে যাব? রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 17তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, গত 8 বছরে হামের টিকা দেওয়া হয়নি। 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন টিকা ক্রয় করা হচ্ছে। বেসরকারিভাবে 5টি ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে, 4টি রাজশাহীতে পাঠানো হবে। হামে আক্রান্ত বেড়ে যাওয়া শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনী এলাকায় কোনো ধরনের সাম্প্রদায়িক বৈষম্য বরদাস্ত করা হবে না এবং সাম্প্রদায়িক শান্তি রক্ষায় তিনি সর্বশক্তি নিয়োগ করবেন। বরিশালের গৌরনদী উপজেলার বার্থি তারা কালী মায়ের মন্দিরে কালী পূজা উপলক্ষে ভার্চুয়াল ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি শান্তনু ঘোষ। বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান খান মুকুল, সৈয়দ সরওয়ার আলম বিপ্লব, শরীর জহির সাজ্জাদ হান্নান, বৈদুজ্জামান মিন্টু, নির্মল হালদার ও অন্যান্যরা। ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে আকুয়া এলাকায় 8.25 কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকুনুজ্জামান রোকন। বর্ষার আগে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে সিটি প্রশাসক এই খাল পুনঃখননের উদ্যোগ নেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজার শহরে ছিনতাই অপরাধ দমনে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী সহ 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া 2 জন ছিনতাইকারী ও সৈকতে ডাকাতির প্রস্তুতিকারী 7 জন সহ মোট 15 জনকে আটক করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈমুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সম্প্রতি শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। ব্যাপক আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল 3:30টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শুরুর দিকে ভোটার সংখ্যা কম থাকলেও পরবর্তীতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নিজ দলীয় আইনজীবী ভোটারদের উৎসাহ বাড়ানোর জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগর পর্যায়ের বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতাদের ভোট কেন্দ্রের পাশের টেন্টগুলোতে উপস্থিতি দেখা গেছে। রাস্তার দুপাশে 4টি প্যানেলের প্রতিনিধি দলীয় নেতাকর্মীদের বসার জন্য বানানো হয়েছে অস্থায়ী টেন্ট। এছাড়া ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে আদালত পাড়া। এদিকে মোহাম্মদ রফিক মিয়াকে হত্যার অভিযোগে সকল আসামির ফাঁসির দাবিতে সকালে বানিয়াজুড়ি বাস স্ট্যান্ডে মানববন্ধনে বিক্ষোভ করেছে বানিয়াজুড়ি ইউনিয়ন রিকশা চালক কল্যাণ সমিতি। ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের রাথুরা গ্রামের রফিকের মাথাবিহীন লাশ সদর থানাধীন 5 বারৈল এলাকায় কালীগঙ্গা নদীর তীর থেকে উদ্ধার করা হয়। হত্যার সঙ্গে জড়িত রিপন মিয়া সহ 3 জনকে গ্রেফতার করে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকার ধামরাইয়ের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকালে স্বর্ণের চেইন চুরি করার সময় জনতা এক মহিলা চোরকে ধরে তার মাথার চুল কেটে দেয়। স্থানীয়রা জানান যে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঝে মধ্যে রোগীদের মোবাইল, চেইন সহ কানের দুল চুরির ঘটনা ঘটে। সকালে একজন মহিলা রোগী চিকিৎসার জন্য হাসপাতালের ভেতর ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ালে সেখানে ওই চোর গোপনে গলা থেকে চেন নিয়ে পালানোর সময় নারী চোরকে জনতা ধরে উত্তম মধ্যম দিয়ে তার মাথার চুল কেটে দেয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
গাজীপুর ১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানকে বিজয়ী করায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সংবর্ধনা জানানো হয়েছে। কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় সম্প্রীত কৃতজ্ঞতার মিলন মেলায়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা সাবেক হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক চন্দ্রমোহন সরকার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ১৮০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার দক্ষিণ ব্যাসুদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার উদ্বোধন করেন এটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। মেহেরপুরের গাংনীতে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও আমাদের করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাহবুব আলম। উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল বাকি, আহসানুল হক, আব্দুল হালিম, সাজিদুর রহমান বিপ্লব, শিহাব ইসলাম ও রাইসুল হক। বক্তারা বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণে কর্মসংস্থান, দুর্নীতি দমন, শিক্ষার মানোন্নয়ন ও স্থানীয় সুশাসন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি তারা নাগরিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা নিতে আহ্বান জানান। বগুড়ায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। টিটু মিলনায়তনে মানিক্স বায়োলজির আয়োজন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিভিল সার্জন মোহাম্মদ খুরশিদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিক্স বায়োলজির মেন্টর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মানিক। বিশেষ অতিথি ছিলেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, RI কলেজের লেকচারার জনাব মোহাম্মদ রাসেল এবং ডাব্লিউ ফিজিক্সের মেন্টর জনাব মোহাম্মদ ডাব্লিউ। ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগোতে উৎসাহিত করে। স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় প্রথমবারের মতো একই মঞ্চে ১৭৫ জন শিল্পীর অংশগ্রহণে শতধ্বনিতে স্বাধীনতার ঝঙ্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাকফুরুল হাসান বিদ্যুৎ। উপস্থিত ছিলেন TMA মমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মনোয়ার হোসেন লিটন ও নওরিন আক্তার শারমিন। দর্শক, এই ছিল এখনকার জেলা সংবাদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।